আরে, ফেমাস রাইডার রিয়াজ রাজ স্যার, আপনি কোথায় থেকে উধাও হইলেন? আমি আপনার অনেক বড় ভক্ত স্যার। আপনার বই আমি এখনো পড়ি। লোকটার কথা শুনে চারপাশ থেকে মানুষজন জড়ো হয়ে যায়। সবাই যেন একজন উঁচু লেভেলের মানুষকে চোখের সামনে দেখছে, আর এমনভাবে আচরণ করছে যেন তারা যা দেখছে তা দেখতে পারবে, কখনো কল্পনাও করেনি। এইভাবে শুরু হয়ে যায় রিয়াজের উপর টর্চার। রিয়াজ এত ভক্তদের ভিড়ে থাকতে না পেরে কোনোভাবে বেঁচে আসার চেষ্টা চালাচ্ছে। এদিকে সবাই সবার স্মার্টফোন বের করে রিয়াজের সাথে সেলফি তোলায় ব্যস্ত হয়ে যায়। ওদের দেখাদেখি পাশের লোকজনও সেলফি তোলার জন্য চাপাচাপি শুরু করে দেয়। আর শুরু হয় একটা বিশাল তাণ্ডব। লাইভ শুরু করে কয়েকজন, তা কিছুক্ষণের মধ্যেই সাড়া ফেলে দেয় সোশ্যাল মিডিয়ায়। রিয়াজকে নিয়ে সবার এমন মাতামাতি দেখে নিলয় হাঁ করে তাকিয়ে আছে, আর মনে মনে ভাবছে এই রিয়াজ যে আবার এত ফেমাস হলো কবে? কিছুক্ষণের মধ্যেই সেখানে উপস্থিত হয়ে যায় পুলিশ। পুলিশ এসেই পাবলিকদের ধাওয়া করতে শুরু করে, কিন্তু ভক্তরা তা মানতে রাজি নেই। পুলিশদের ঠেলে তারা সেলফি নেওয়ার জন্য যুদ্ধে লেগেই পড়েছে। তবুও অনেক কষ্ট করে পুলিশ রিয়াজকে তাদের গাড়িতে তুলে নেয়। নিলয়কে খেয়ালই করেনি কেউ। নিলয় হাবলার মতো দাঁড়িয়ে আছে। রিয়াজকে গাড়িতে তোলার পর রিয়াজ পুলিশকে বলে, বাইরে আমার এক বন্ধু আছে নিলয়, তাকেও নিয়ে আসুন। চারপাশে ঘন অন্ধকার। চারপাশে ঘন অন্ধকার। রাত 11টার মাঝে 3টে পুলিশের গাড়ি পাড়ি দিচ্ছে ঢাকার উদ্দেশ্যে। রিয়াজ রাজ নামক এই ফেমাস রাইটারকে নিয়ে শুরু হয় তুমুল ঝড়। হাজারো মানুষ আপলোড দিচ্ছে রিয়াজ রাজ ইজ ব্যাক। রিয়াজকে নিয়ে যাওয়া হয় রিয়াজদের বাসার সামনে। বাড়ির সামনে নামতেই রিয়াজ নিজেও অবাক হয়ে যায়। তাদের বাড়িটা পুরনো সেই ভাঙা বিল্ডিংটা নেই, তিনতলার একটা রাজপ্রাসাদের মতো হয়ে গেছে। রিয়াজ মনে মনে ভাবছে, আমি তো সত্যি অনেক ধনী ব্যক্তি হয়ে গেলাম। এদিকে রিয়াজের মা বাবা এসে রিয়াজকে চুমু খেতে থাকে। আত্মীয়রা এসে কান্নাকাটি শুরু করে। আর তার মাঝেই পেছন থেকে পুলিশের একজন সদস্য বলে, স্যার, আপনার সাথে একটা সেলফি তোলা যাবে? রিয়াজ মুচকি হেসে হ্যাঁ সূচক ইঙ্গিত দেয়। নিলয় বেকুবের মতো সব দেখেই যাচ্ছে। পুলিশ সেলফি তুলতে না তুলতেই রিয়াজদের গেটের সামনে আবারও জড়ো হয়ে যায় হাজারো ভিড়। রাতের বেলায়ও ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করার ইচ্ছে জেগেছে। রিয়াজ এইবার ভয়ে কোনোভাবে বাড়িতে ঢুকে পড়ে। সবার মুখে একটাই কথা, 5 বছর রিয়াজ কোথায় ছিল। সবাই রিয়াজের মুখে শুনতে চায় সব। রিয়াজ নিজের ফোনটা বের করে ফেসবুকে লগ ইন করে, আর দেখে ওর ফলোয়ার 462 মিলিয়ন প্লাস। রিয়াজের মাথার চুল খাড়া হয়ে যায়। এত ফলোয়ার হবে একদিন, তা রিয়াজের কল্পনার বাহিরে ছিল। রিয়াজ তখনই ভক্তদের ভিড় কমানোর জন্য একটা স্টেটাস দেয় তার রিয়াজ রাজ অফিসিয়াল পেজে। সেখানে রেখে, আগামীকাল বিকেল 3টায় আমি বইমেলায় যাব। যদি এখন বইমেলা হচ্ছে না, তবুও আমি চাই সেখানে একটা বড় আয়োজন হোক, আর সেই অনুষ্ঠানে আমার সকল ভক্তরা আসুক। আমি আমার প্রশ্নের জবাব দেওয়ার জন্য একটা বড় সারপ্রাইজ দেব। আশা করি এরপর আপনাদের কৌতূহলের ভাব অনেকটাও কমবে, আবার বাড়বেও। রিয়াজ পোস্টটা আপলোড করার মাত্র 1 সেকেন্ডেই লাইক পড়ে 2K। আর রাতারাতি সেই পোস্ট ছড়িয়ে যায় টিভি চ্যানেলে। রাতের খাবার শেষ করে রিয়াজ তার বাবার উদ্দেশ্যে বলে, আমার পুরনো সকল বই কোথায়? রিয়াজের বাবা তাকে রুম দেখিয়ে দেয়। রিয়াজ লাইব্রেরিতে গিয়ে দরজাটা বন্ধ করে দেয়। এরপর একটা অট্ট হাসি দিয়ে বলতে থাকে, রহস্য, রহস্য, রহস্য। তুমি আমাকে নিয়ে খেলোনি, আমি তোমাকে নিয়ে খেলেছি। আর সেই মুহূর্তে রিয়াজের ঠোঁটের চিপা থেকে 2টো দাঁত বেরিয়ে আসে। আকাশটা রাতের খুটখুটে অন্ধকারে যখন মেঘ বুকে নিয়ে ফেলে, তখন পরিস্থিতিটা হয়ে যায় ভয়ঙ্কর। লাইব্রেরির জানালা পেয়ে শীতল বাতাস ঢুকে যাচ্ছে রিয়াজের রুমে। জানালার কাচটা খটখট শব্দে মেতে ওঠে। সাথে জানালার পর্দাটা ওড়াউড়িতে মুগ্ধ হয়। মেঘের ডাকটা যেন অনবদমিতভাবে বিজলিকে ডাকছে। আর বিজলি চমকাতে দেরি করেনি, সাথে সাথে সঙ্গ দিয়ে দিল ফোঁটা ফোঁটা ছোট বৃষ্টির ছড়া। পরিবেশটা ছোট বৃষ্টির মাঝে বিজলির ঝলক আর মেঘের গর্জনে রোমাঞ্চকর হয়ে উঠেছে। সবকিছুর মাঝে রিয়াজ ধীর পায়ে হেঁটে এসে একটা চেয়ারে বসে। সামনে পড়ে আছে সেই বই, যে বইটা রিয়াজের পুরো জীবন বদলে দিয়েছে। চলুন ফিরে যাই ফ্ল্যাশব্যাকে, অর্থাৎ বর্তমান পরিস্থিতি অনুযায়ী আরও 10 বছর আগে এবং অতীত ঘটনা অনুযায়ী
5 বছর আগে। রিয়াজ অফিসিয়াল নামক একটা ফেসবুক পেজ খোলে। এই রাজ নামক ফেমাস রাইটার, যদিও তখন সে ফেমাস না, তার ফেসবুক লাইক ছিল 0 আর ফলোয়ারও ছিল 0। তার গল্পটা শুরু হয়েছিল জিন নিয়ে। এর পেছনে একটা বিশাল ঘটনার সংমিশ্রণ আছে। রিয়াজ ভৌতিক বিষয়ে আগ্রহ প্রবল ছিল বেশি, তাই প্যারানর্মাল বিষয়ে একটা বই কেনে। সেই বই দিয়ে শুরু হয় বৈজ্ঞানিক পদ্ধতিতে ভূত প্রেতাত্মা নিয়ে গবেষণা। এই রিসার্চ তার বেশি দিন যায়নি। বৈজ্ঞানিকের ভুল পদ্ধতি ব্যবহার করা হয়েছে সেই বইয়ে। এরপর রিয়াজ সন্ন্যাসীদের উপর গবেষণা চালায়। একটা সময়ে রিয়াজ অনেক তান্ত্রিক বিদ্যা অর্জন করে, জিন আয়ত্ত করার কৌশল জেনে নেয়। একদিন রিয়াজ তার উপরেও সেই পদ্ধতি ব্যবহার করেই ফেলে, আর ফলাফল অনেক খারাপ পরিস্থিতির মাঝেই কাটায়। রিয়াজ সেখানেও পায়নি তেমন কোনো ফলাফল, কিন্তু বাস্তব জীবনে জিন আত্মাদের দেখা না পেলেও রিয়াজ কল্পনার জগতে অনেক বড় একটা ইউনিভার্সের জন্ম দেয়, যেখানে রিয়াজ নিজেকে একটা সময় ভ্যাম্পায়ার মনে করতে শুরু করে, আবার এক সময় নিজেকে তান্ত্রিক কল্পনা করে, আবার অন্য সময় নিজেকে গোয়েন্দা কল্পনা করে। তা দিয়েই ছোট ছোট গল্প বানানো শুরু করে। সেই কল্পনা শক্তির গল্পকে রিয়াজ লিখতে শুরু করে বইয়ের পাতায় আর ফেসবুক রাজ অফিসিয়াল পেজে। এইভাবে প্রায় 1 বছর লেখার পর রিয়াজ অনুভব করে তার ভক্তকুল মোটামুটি বড় হতে যাচ্ছে। রিয়াজ বাস্তব জীবনে অশরীরীদের দেখা না পেলেও কল্পনার শক্তির আত্মাদের নিয়ে রিয়াজ লিখতে লিখতে স্বপ্ন বুনে নেয় সে একদিন অনেক বড় একটা লেখক হবে। রিয়াজকে সবাই চিনবে জানবে। এই 1 বছরে রিয়াজের ফলোয়ার প্রায় 3000 মেম্বার ঘনিয়েছে। রিয়াজ তা নিয়ে এগিয়ে যেতেই থাকে। এইভাবে বছর 3 কেটে যায়। যখন রিয়াজ বই বের করার সিদ্ধান্ত নেয়, তখন রিয়াজের ফলোয়ার 10,000-এরও বেশি। রিয়াজ নিজের ইচ্ছে শক্তির উপর নির্ভর করে বই প্রকাশ করেও ফেলে, কিন্তু ফলাফল ভালো আসেনি। 20,000-এর বেশি টাকা লস খেয়েছে। যে পাঠকরা বই কিনবে বলে ফেসবুকের কমেন্ট বক্স আর মেসেঞ্জারে ঝড় তুলেছে, সেই পাঠকদের রিয়াজ এখন নিজেই মেসেজ দিয়ে বলতেছে যে, ভাই বই কিনবেন বলেছিলেন, কিনবেন না? কিন্তু তারা আর রিপ্লে দেয় না। রিয়াজ হতাশ হয়ে পড়ে। রিয়াজের বই মার্কেট খায়নি। রিয়াজ ভেঙে পড়ে, কিন্তু হার মানেনি। রিয়াজ সেই বছরে বই রিলিজ করার পর আর রিলিজ করেনি। তার লক্ষ্য হয়ে যায় এমন একটি বই লিখবে যে বইটা পুরো দুনিয়ার মানুষ কিনতে চাইবে। এমন একটি বই লিখবে যে বইটা ইংলিশে বাহিরের রাষ্ট্রে মার্কেট খাবে। রিয়াজ তখন থেকে নতুন নতুন কন্টেন্ট ভাবতে থাকে, রহস্য নিয়ে খেলতে শুরু করে। যত থ্রিলার মুভি আর থ্রিলার বই আছে সব দেখতে শুরু করে। মানুষের ব্রেন নিয়ে কিভাবে খেলতে হবে তার উপর গবেষণা চালায়, কারণ রিয়াজ একদিন ফেমাস রাইটার হিসেবে পরিচিতি পেতে চায়। সেদিন ছিল পূর্ণিমার রাত। রিয়াজ প্রতিদিনের মতো আজকেও ল্যাপটপ নিয়ে ছাদে আসে বইয়ের কন্টেন্ট তৈরি করার জন্য, কিন্তু পরিবেশ রিয়াজের বিরুদ্ধে ছিল। হয়তো প্রচুর বাতাস ছিল। রিয়াজ তাড়াহুড়ো করে নিচের রুমে ফিরে আসে। তখনই বলেছিলাম পরিবেশ হয়তো রিয়াজের বিরুদ্ধে। রুমে আসতেই বাতাস কমে গেছে। রিয়াজ কিছুটা বিরক্ত হয়ে সিগারেটের প্যাকেট খোঁজা শুরু করে, কিন্তু পরিবেশ আর নিয়তি হয়তো সত্যিই রিয়াজের বিরুদ্ধে। প্যাকেট খুঁজেই পাচ্ছিল না রিয়াজ। আর লেখকদের সিগারেট ছাড়া কলম চলে না, এইটা কারোরই অজানা নয়। রিয়াজ একটা কালো প্যান্ট আর শার্ট পরে সিগারেটের দোকানের উদ্দেশ্যে রওনা করে। পাশেই একটা লেকের পাড় আছে, যেখানে রাতের বেলা অনেক মানুষ লেকের পাড় দেখতে আসে। আশেপাশে অনেক লাইটিং আর ফুচকার দোকান। আজ পূর্ণিমার রাত। পরিবেশ রিয়াজের বিরুদ্ধে থাকলেও অনেকটা সুন্দর দেখাচ্ছে। সিগারেট নিয়ে আসার পাশাপাশি বাহিরে রিয়াজের একটু সময় কাটাবার ইচ্ছেটাও জাগতে দেরি হয়নি। সে একটা সিগারেটের দোকানে গিয়ে সিগারেট কিনে নেয়। এরপর লেকের পাড়ে হাঁটতে হাঁটতে দেখতে পায় 2টা কলেজ স্টুডেন্ট লেকের পাড়ে ঠোঁটের ব্যায়াম করছে। ওটাই প্রেম প্রণয়ের জন্য এই লেকের পাড়টা ভীষণ রোম্যান্টিক হয়ে ওঠে। আশেপাশে অনেক কাপেল আছে। রিয়াজ কলেজ স্টুডেন্ট সেই ছেলে আর মেয়ের থেকে কিছুটা দূরে একটা সিটে বসে আর মন দেয় সিগারেট টানায়। তবে প্রতিটি টানে শুধু ধোয়া নয়, রিয়াজ দীর্ঘশ্বাস ফেলে চিন্তা করছে নতুন বইয়ের কন্টেন্ট। কিছুক্ষণ কল্পনা করতে করতে রিয়াজ কয়েকটি সিগারেট খেয়ে ফেলে, কিন্তু মাথায় কিছুই আসে না।
ফলাফল শূন্য। চোখের আড়ালে কলেজ স্টুডেন্টের দিকে তাকানোর চেষ্টা চালাচ্ছিল রিয়াজ, কিন্তু দেখে ওরা চলে গেছে। রিয়াজ বেকুব হয়ে যায়, এতটা মুগ্ধ হয়ে চিন্তা করলো যে দুইটা মানুষ কখন ঠোঁটের ব্যায়াম করে চলে গেল আর রিয়াজ টেরই পেল না। তবুও মাথায় যেন কন্টেন্ট আসে না। রিয়াজ মাথা আবার ঘোরাতেই যাবে, দেখে কলেজ স্টুডেন্টরা তাদের ব্যাগ ফেলে গেছে। রিয়াজ মুচকি হেসে মনে মনে ভাবে, এতটা উত্তেজিত তারা হয়েছে যে ব্যাগ কখন ফেলে গেল সেটাই টেরই পেল না। রুদ্র রিয়াজ সিট থেকে উঠে সেই কলেজ স্টুডেন্টের সিটে আসে। এরপর দেখে ব্যাগের চেইন খোলা আর ভেতরে খাতা দেখা যাচ্ছে। রিয়াজ একটু ভেবে এই কাপলদের নিয়ে একটা গল্প লিখে ফেলবে। যদি ভালো হয় তবে বই বের করবে। লেখক মানুষ, যা পায় সেটাকেই কন্টেন্ট বানিয়ে নেয়। রিয়াজ ব্যাগে হাত দিয়ে খাতাটা নেয়। এরপর ছোট ব্যাগ থেকে কলম বের করে আগে গল্পের নাম ঠিক করতে থাকে। প্রথমে গল্পের নাম দেয় লেকের রহস্য, কিন্তু নামটা কমন। এরপর রিয়াজ একটু ভাবে কাপলদের কথা, তারা ঠোঁটের ব্যায়াম করছে, তাই রিয়াজ ঠিক করে 2 জোড়া ঠোঁট। এইটা একটু বেশি অশ্লীল হয়ে যায়। ঠোঁটের জায়গায় রিয়াজ এইবার বসায় গাল। গাল নামটাকে ভয়ঙ্কর করার জন্য রিয়াজ পাশে লিখে কাটা। শুরুটা গাল কাটা, কিন্তু নামটার মধ্যে আরেকটু ভয় ঢোকাতে ইচ্ছে হয় রিয়াজের। এরপর একটু আশেপাশে তাকাতেই রিয়াজের চোখ পড়ে ছোট একটি কবরস্থান। রিয়াজের মাথায় এইবার বইয়ের নাম ফিক্সড হয়ে যায়। রিয়াজ কলম চালিয়ে লিখতে শুরু করে গালকাটা কবরস্থান। নামটা ভয়ানক হয়েছে, কিন্তু গল্প কি লিখবে? রিয়াজ গালকাটা কবরস্থান নামটা দিয়ে দেয় একটি এলাকার নামে। এরপর রিয়াজ আনমনে খাতায় যা লেখে, একটি অভিশপ্ত গ্রাম যার নাম গালকাটা কবরস্থান। সেখানে অনেক মানুষ বসবাস করে, কিন্তু কেউই নিজেদের ইচ্ছের মধ্যে ছিল না। সেখানে অনেক ভয়ানক অশরীরী বসবাস করে, তারা সব মানুষের নিজের আয়ত্তে পরিচালনা করে। এই গ্রামটা কোনো সাধারণ গ্রাম নয়। ওই গ্রামে প্রতি একদিনে যে সময় হয় আমাদের দেশে, সে একদিনে 1 বছর পার হয়, কারণ সেখানে সমস্ত চক্র ছিল আলাদা। সে গ্রামে কোনো চাষাবাদ হয় না, মানুষ খায় মানুষের মাংস। তারা ভ্যাম্পায়ারের মতোই, ভ্যাম্পায়ার খায় রক্ত আর তারা খায় মাংস। গ্রামটা আমাদের সময়ের সাথে বা আমাদের এই লোভের সাথে মিশ্রণ নয়। সেটি একটি অদ্ভুত গ্রাম, সেটি একটি অদ্ভুত শহর, সেটি একটি অদ্ভুত দেশ। সেখানে যা ঘটে তা সম্পূর্ণ মিথ্যে, আর যা মিথ্যে সেটাই সত্য। অতটুকু লিখে রিয়াজের মনে আর কিছুই আসে না। এতক্ষণ কি লিখেছে রিয়াজ নিজেও বোঝে না। এই গ্রামের এই পরিস্থিতি কেন হয়েছে তার একটা রহস্য বের করতে হবে। আর সেটা ভাবতে ভাবতে রিয়াজ আর একটা সিগারেট ধরায়। কলমটা দাঁতের কোণায় নিয়ে রিয়াজ ভাবতে থাকে পরের লাইন কি লিখবে। ঠিক তখনই সেই কলেজ স্টুডেন্টরা এসে পড়ে সেখানে। রিয়াজ কিছুটা ভয় পেয়ে তাদের দিকে তাকায়। ওরা রিয়াজকে প্রশ্ন ছুড়ে দেয়, অদ্ভুত লোক তো আপনি। ব্যাগটা খুলে সব বের করছেন কেন? কি কি সরিয়েছেন? রিয়াজ কিছুই না বলে তাদের দিকে তাকিয়ে রইল। এর মাঝে মেয়েটা বলল, কি ব্যাপার, একটা ব্যাগ পাওয়া মাত্রই সব খুলে দেখতে লাগলে যে? কি আছে? চোর নাকি আপনি? দেখুন, আপনারা ব্যাগটা ফেলে গেছেন, আর আমি ব্যাগটা পাহারা দিতে এসে এখানে বসেছি। জানি আপনারা আসবেন আবার। আমি একজন লেখক, তাই আপনার ব্যাগে খাতা দেখে লোভ সামলাতে পারিনি, অমনি লেখালেখি শুরু করেছি। ভাই, ভাওতাবাজি করলে অন্য স্থানে করুন। চুরি করতে এসে ধরা খেয়ে এখন নিজেকে লেখক বানাচ্ছেন। আপনি কোন লেখক? নাম কি আপনার? আমি রাইটার রিয়াজ রাজ। এই নাম তো শুনলামই প্রথম। তা আপনার পেজ আছে ফেসবুকে? জি, নাম কি? রিয়াজ রাজ অফিসিয়াল। মেয়েটি পেজ চেক করে আমার দিকে তাকায়, এরপর আবার খটোমট করে হাসতে শুরু করে আর বলে, মাত্র 10,000 ফলোয়ার করেই আপনি আপনাকে লেখক ভাবছেন? আমার টিকটকে 3 মিলিয়ন ফলোয়ার রয়েছে, অথচ আমি নিজেকে ফেমাস বলে চিল্লাই না। আর আপনি 10,000 ফলোয়ার নিয়ে নামের আগে লেখক বসিয়ে দিয়েছেন। হাউ ফানি! একটা লেখককে ইনসাল্ট করে একটা টিকটকার। আর একদিন সেই টিকটকার এই ছোট্ট লেখকের কাছে আসে একটা সেলফি তোলার জন্য। রিয়াজ কিছুই বলে না। ওরা অনেক ইনসাল্ট করে ব্যাগ নিয়ে চলে যায়। রিয়াজ মন খারাপ করে বসে থাকে। মেয়েটা যাওয়ার আগে রিয়াজের লেখা সেই কাগজের টুকরোটা ছিঁড়ে রিয়াজের গায়ে ছুঁড়ে মেরেছিল। অনেক বেইজ্জতি হয়ে রিয়াজ একটু ভাবতে থাকে। কথাটা ভেবেই রিয়াজ ইয়াহু বলে একটা চিৎকার দেয়।
এরপর আবার মনে মনে বলে, এরকম একটা কন্টেন্ট নিয়ে বই লিখলে মার্কেট পাবেন। অতএব শুধু বইয়ের কন্টেন্ট খুঁজতে খুঁজতে রিয়াজ ইনসাল্ট হওয়াটাকেও কন্টেন্ট হিসেবে ভেবে নেয়। আর সিট থেকে উঠে বাসায় আস্তে আস্তে ভুলেই যায় এতক্ষণ সে কী কী কন্টেন্ট ভেবেছে। কারণ সাথে ল্যাপটপ ছিল না, তাই লিখে রাখতে পারেনি। অন্যদিকে কাগজে যা লিখেছে তা তো সিটের নিচেই পড়ে আছে। রিয়াজ বাসায় আস্তে আস্তে অন্য কন্টেন্ট ভাবে। একটা রাক্ষস মানুষের চোখ খুলে খায়, কিন্তু কাউকে মারে না। কেন মারে না? এইভাবে হাজারো চিন্তা করে করে রিয়াজ শুধু কন্টেন্ট খোঁজে, আর এই চিন্তাগুলো বাস্তবে তৈরি হয়ে যায়। রিয়াজের লেখা কাগজে সেই গালকাটা কবরস্থান নামক একটি গ্রাম সত্যি সত্যিই তৈরি হয়ে যায়। সেখানে অনেক আত্মাদের জন্ম হয়, যাদের কোনো উদ্দেশ্য নেই, কারণ তাদের জন্ম দিয়েছে রিয়াজ। রিয়াজের অজানা কাল্পনিক সেই গল্পটার জন্য জন্ম হয়ে যায় মানুষের মাংস খাওয়া সেই মানুষের। এদের কারো কোনো উদ্দেশ্য নেই, কারো কোনো টার্গেট নেই। রিয়াজ যেইভাবে অপূর্ণ গল্পের মাঝেই কলম থামায়, সেই অবধিই ঘটনা আটকে যায়। রিয়াজ সেখানে শুধুমাত্র একদিনের নাম লিখেছে, যে একদিনে 1 বছরের কথাটা। আর সাথে সাথে ওই গ্রামেও একদিনের একটা সময়চক্র সৃষ্টি হয়। সেখানে মাত্র 2টা জীবের নাম উল্লেখ করে রিয়াজ, এক মানুষ, 2 অশরীরী। তাই সময় ভাগ হয় 12 ঘন্টা করে, অর্থাৎ 12 ঘন্টা মানুষের আর 12 ঘন্টা অশরীরীদের। রিয়াজ রাক্ষস, সময় চক্র, টাইম, লোভ, অভিশাপ যা যা লিখেছে সব কিছুর মিশ্রণে সেখানে একটাই গ্রাম তৈরি হয়, যার নামটাও হয়ে যায় গালকাটা কবরস্থান। এর বড় কারণ হচ্ছে প্যারানর্মাল বিষয়ে গবেষণা আর তান্ত্রিক বিদ্যা অর্জন করতে গিয়ে রিয়াজ যে রিসার্চ করেছিল, সেই রিসার্চে এই পূর্ণিমা রাতটা রিয়াজের জন্য একটা অদ্ভুত শক্তির রূপে ফিরে আসে, যার ফলাফল রিয়াজ এই রাতে যা যা ভাবছে তা তা সৃষ্টি হয়ে যাচ্ছে। সেই গ্রাম, আত্মা, মানুষ, গাছ, পাহাড় সব কিছু রিয়াজের কল্পনা থেকেই সৃষ্টি। আর রিয়াজের কল্পনায় তৈরি করা শহরটা একটি গ্রামে তৈরি হয়ে গেছে। সেখানে অন্য কারো নয়, রিয়াজের নিয়ম করা নিয়মে গ্রামটা চলতে শুরু করে। আর একটা সময় রিয়াজ নিজেই সেই গ্রামে প্রবেশ করে ফেলে। নিজের কল্পনার জগতে তৈরি করা শহরে নিজেই ফেঁসে যায়, আর বের হয় ঠিক সেই একই নিয়মে। যখন রিয়াজ তাজকিয়াদের বারান্দায় দাঁড়িয়ে ভেবেছে সে কিছু ফেলে এসেছে, তখন রিয়াজের মনে পড়ে এই গালকাটা কবরস্থান নামক রিয়াজ আগে কোথায় দেখেছে। আর রিয়াজ বুঝে যায় পূর্ণিমা রাতে সেই কাগজে লেখা গল্পটার মধ্যেই রিয়াজ অবস্থান করছে। এখানে রিয়াজ সেসবের সম্মুখীন হচ্ছে যেসব রিয়াজ খাতায় লিখেছে। আর এই গ্রাম থেকে বের হবার একটাই পথ, তা হচ্ছে নির্ভয়ে বের হওয়া। কারণ এখানে সব কিছুই কল্পনার উপর সৃষ্টি হচ্ছে। কিছু ভাবলেই সেটা সত্য হয়ে যাচ্ছে, তার জন্ম হয়ে যাচ্ছে। বের হবার সময় রিয়াজ নিলয়কে আশেপাশে না তাকাতে এজন্যই বলেছে, যাতে কোনো ভয় না পায় আর তাদের কল্পনায় রাক্ষসের চিন্তা না আসে। অতএব কল্পনায় রাক্ষস ছিল না, তাই কোনো রাক্ষস সেদিন বাধা দেয়নি। রিয়াজ তাজকিয়াকে ভালোবেসেছে, তাই সবাই অনায়াসে রিয়াজকে তাজকিয়ার জন্য ভেবে নিয়েছে। সেখানে রিয়াজ ভ্যাম্পায়ারের বিপরীতে মানুষকে বসিয়েছে, আর বাস্তবে সে নিজেই ভ্যাম্পায়ার হয়ে গেছে। অর্থাৎ রিয়াজের কল্পনায় যা আসে সেটা বাস্তবে রূপান্তর হচ্ছে। এইভাবেই শুরু থেকে শেষ হয় গালকাটা কবরস্থান এলাকার রহস্য। এইভাবেই শুরু থেকে শেষ হয় গালকাটা কবরস্থান এলাকার রহস্য। রিয়াজ গালকাটা কবরস্থান এলাকায় যাওয়ার আগে যে বইটা লিখেছিল, অর্থাৎ মায়াকে নিয়ে, সেই বইটা রিয়াজের বাবা পাবলিশ করে দেয় পরের বইমেলায়। তখন রিয়াজ গালকাটা কবরস্থান এলাকায় বন্দি। সেখানে 5 দিন কাটালেও এই জগতে 5 বছর কেটে গেছে। রিয়াজের বাবার ইচ্ছে ছিল রিয়াজ একদিন অনেক বড় লেখক হবে, কিন্তু নিজের ছেলের নিখোঁজ হওয়াটা উনি মানতে পারেনি। তাই 1 বছর বাদে তিনি রিয়াজের শেষ লেখা বইটি পাবলিশ করে দেয়, আর রাতারাতি সেই বই ফেমাস হয়। রাইটার রিয়াজ রাজ একটা ট্রেন্ড হয়, কিন্তু রিয়াজের দেখা মেলে না। গালকাটা কবরস্থান গ্রামে 5 দিন হলেও এখানে 5 বছর কেউ রিয়াজকে দেখেনি। রিয়াজের বদলে রিয়াজের বাবা প্রতিটি ইন্টারভিউতে যেত আর বলতো রিয়াজের কথা। রিয়াজের প্রচেষ্টা আর মনোবল ভাঙেনি। রিয়াজ বই ঠিকই মার্কেট কাঁপাচ্ছে, কিন্তু রিয়াজ নেই। আর এই টপিকে আরও ফেমাস হয়ে যায় রিয়াজের বই। অন্যদিকে গালকাটা কবরস্থান গ্রামের রহস্যের জট খুঁজে ফেলার পর
রিয়াজ যখন বের হয় তখন প্রথমেই রিয়াজ চা দোকানদারের সাক্ষাৎকারে বুঝে নেয় সে যে 5 দিন এই গ্রামে কাটিয়েছে সেই 5 দিন এখানে 5 বছর পার করেছে। তাই রিয়াজ অবাক হয়নি, বরং ধীরে ধীরে রহস্য নিয়ে নিজেই খেলা শুরু করে। এদিকে ভ্যাম্পায়ারের রূপ ধারণ শক্তিও রিয়াজ অর্জন করে নিয়েছে। এখন রিয়াজ পুরোপুরি সাকসেস। সে ফেমাস রাইটার, সে ভ্যাম্পায়ার। তার গবেষণা করার সব বিদ্যা তাকে অনেক বড় একটি শক্তি উপহার দিয়েছে। চলুন ফিরে আসি আবার বর্তমান সময়ে। মেঘের ডাক, বিজলির চমক আর ছোট বৃষ্টির সাথে শীতল বাতাসের অনুভূতি সহকারে সব কল্পনা করে নেয় রিয়াজ। কিন্তু একটা বিষয় রিয়াজের খটকা থেকেই যায়। নিলয়কে কে খবর দিয়েছে ওই গ্রাম সম্বন্ধে? সবকিছু না হয় রিয়াজের কল্পনার জগতে তৈরি হয়েছিল, তাহলে সেই গ্রামের বাইরের ড্রাইভার আর স্টেশনে থাকা ড্রাইভারদের ভয়, অন্যদিকে নিলয়কে খবর দেওয়া ব্যক্তি, এরা কারা? এদের নাম বা এদের চরিত্র তো রিয়াজ খাতায় উল্লেখ করেনি বা কল্পনাও করেনি। তাহলে এরা কোথা থেকে এলো? আর নিলয়কে যে খবর পাঠিয়েছে সেখানে বলা হয়েছে মানুষ পাখির মতো মরছে, কিন্তু গালকাটা কবরস্থানে অমন কিছু ছিলই না। রিয়াজ টেবিলে বসে ভাবতে থাকে এইসবের রহস্য কোথায়। রিয়াজ টেবিল থেকে উঠে দাঁড়ায়, এরপর লাইব্রেরির দরজায় এসে দরজাটা আটকে দেয়। অন্য আর কিচ্ছু না করে রিয়াজ সোজা বেডরুমের দিকে যায়। অনেক সুন্দরভাবে রিয়াজের রুম সাজানো। ধীর পায়ে হেঁটে রিয়াজ বিছানার উপর বসে, এরপর মাথাটা এক হাতে টিপতে শুরু করে দেয়। কয়েক মুহূর্তের মাঝে যেন রিয়াজের জীবন বদলে গেল। হুট করে ধনী হওয়াটা আশ্চর্যের না হলেও কল্পনার শক্তিতে একটা অভিশপ্ত গ্রাম তৈরি করে, আবার সেখানে গিয়ে 5 বছর কাটিয়ে সাথে নিজেকে ভ্যাম্পায়ার বানানোটা আশ্চর্যের। রিয়াজ অনেক রাতই হলো ঠিকমতো ঘুমোয় না। পা থেকে জুতোটা খুলে বিছানায় উঠে এরপর বালিশে গা এলিয়ে দিয়ে রিয়াজ চোখ বন্ধ করে নেয়। পৃথিবীটা ধীরে ধীরে অন্ধকার হয়ে যাচ্ছে। যদিও এখন রাত, কিন্তু রিয়াজের চোখে মাত্র রাত হচ্ছে। আচমকা একটা বিকট শব্দে রিয়াজ লাফ মেরে উঠে ঘুম থেকে তড়িঘড়ি করে রুমের লাইট জ্বালায়। বাহিরে এখনো প্রচুর বৃষ্টি। রিয়াজ দেওয়াল ঘড়িতে তাকিয়ে দেখে রাত 3:27 বাজে। বিজলির শব্দেই রিয়াজের ঘুম ভেঙেছে। রিয়াজ বিছানায় উঠে বসে। রিয়াজের ডান দিকেই ছিল ড্রেসিং টেবিল। রিয়াজ ডান দিকে মাথাটা ঘোরাতেই খেয়াল করে রিয়াজের দাঁত দুইটা বের হয়ে আছে। ভ্যাম্পায়ারের চেহারা অনেক ভয়ানক, তাই রিয়াজ নিজেকে না দেখলে বুঝতই না। রিয়াজ দাঁত দুইটাকে ভেতরে ঢোকানোর চেষ্টা চালাচ্ছে, কিন্তু কোনোভাবেই কাজ হচ্ছে না। প্রচুর পিপাসা পেয়েছে রিয়াজের। রিয়াজ বিছানা ছেড়ে ওঠে, এরপর দরজা খুলে ড্রয়িং রুমে যায়। ড্রয়িং রুমের লাইট জ্বালিয়ে রিয়াজ ফ্রিজ খোলে। ফ্রিজ থেকে একটা ঠান্ডা পানির বোতল নিয়ে রিয়াজ খেতে শুরু করে। অদ্ভুত বিষয়, পানির বোতলের সব পানি শেষ, কিন্তু রিয়াজের গলায় ভেজে না। তৃষ্ণায় ক্লান্ত লাগছে রিয়াজের। রিয়াজ বুঝে যায় তার এখন রক্ত লাগবে, তাজা রক্ত। ব্রেকিং নিউজ। গতকাল রাতে রাস্তার একটি পথচারীর উপর হামলা চালায় কোনো এক ভয়ানক জন্তু। লাশের ঘাড়ে কামড়ানোর চিহ্ন দেখা যায়। এই জন্তুটা কি জন্তু তা কেউ ধারণা করতে পারেনি। ফরেনসিক রিপোর্ট অনুযায়ী কোনো বিষাক্ত দাঁতের আঘাত। সবাইকে রাত 8টার পর বাহিরে বের হতে নিষেধ করেছে সরকার। রিয়াজ টেবিলে বসে সবার সাথে নাস্তা করছে। টেবিলে রিয়াজের মা, বাবা, 2 ভাই আর এক বোন বসে নাস্তা খাচ্ছে। পাশের রুমে বাড়ির চাকর টিভিতে নিউজটা দেখছে। নিউজ শুনে সবাই এইটা নিয়ে মাতামাতি করলেও রিয়াজ চুপ। রিয়াজের বাবা বলে, টিভিতে কি বলেছে শুনেছিস? নিশ্চয় কোনো জানোয়ার জঙ্গল থেকে ছুটে এসেছে। যতদিন ওটাকে বন্দি না করা হচ্ছে, তোমরা সন্ধ্যার আগেই বাড়ি ফিরে আসবা। রিয়াজের বাবার কথা শুনে রিয়াজের মা বলে, গিয়ে দেখো, এটা রাজনৈতিক কোনো বিষয়। খুন করে এখন দায়ভার চাপাচ্ছে জন্তুদের উপর, শুধু শুধু জনগণকে আতঙ্কিত করছে। তবুও সাবধানে চলা ভালো। রিয়াজের মায়ের পরে রিয়াজের ছোট ভাই বলে ওঠে, আমার মনে হয় এটা কোনো ভ্যাম্পায়ার। আমি টিভিতে দেখেছি ভ্যাম্পায়াররা মানুষের ঘাড়ে কামড় বসিয়ে রক্ত খায়, আর দাঁত দুইটা। রিয়াজের ছোট ভাইয়ের কথা শুনে সবাই হাসতে থাকলেও রিয়াজ চুপচাপ নাস্তা খাচ্ছে। কয়েকটা রুটি খেয়ে রিয়াজ সবার উদ্দেশ্যে বলে, আজ বিকেলে বইমেলায় আমাকে যেতে হচ্ছে। জানোই
বাবা, তুমি সব ব্যবস্থা করে রাখো, আমার লাইব্রেরিতে কিছু কাজ আছে, দুপুরের আগে কেউ আমাকে ডিস্টার্ব করবে না। কথাটা বলে রিয়াজ বসা থেকে উঠে লাইব্রেরির দিকে চলে যায়। এদিকে রিয়াজের ছোট ভাইয়ের কথার উপর আজও সবাই হাসাহাসি করছে। রিয়াজ লাইব্রেরিতে গিয়ে দরজা বন্ধ করে দেয়। এরপর টেবিলের সামনে গিয়ে চেয়ারে বসে পড়ে। ধীর স্বরে রিয়াজ বলে ওঠে, নিলয়, তাড়াতাড়ি দে। সাথে সাথে লাইব্রেরির দেওয়ালের একটা গোপন দরজা খুলে বের হয় নিলয়। নিলয়ের হাতে একটা সাদা কাচের বাটি, আর বাটির মধ্যে গাঢ় লাল রঙের একটি বাটি রক্ত, আর বাটির মধ্যে গাঢ় লাল রঙের এক বাটি রক্ত। নিলয় সেটি এনে রিয়াজের সামনে রাখে। রিয়াজ দুই হাত দিয়ে বাটিটা ধরে উপরে তোলে, আর সঙ্গে সঙ্গে রিয়াজের ঠোঁটের চিপা থেকে দাঁত দুইটা বের হয়। এরপর রিয়াজ গড়গড় করে বাটির সব রক্ত রিয়াজের মুখে ঢেলে গিলতে থাকে। পুরো বাটির রক্ত খেয়ে রিয়াজ বাটিটা টেবিলে রেখে নিলয়কে বলল, তোর খাওয়া হয়েছে? এখনো 3 বাটি আছে। লোকটার ঘরে কামড় দেওয়ার কি দরকার ছিল? তাজা রক্ত খাওয়ার ইচ্ছে হচ্ছিল তখন, তাই কিছু না ভেবে ঘাড়ে কামড় বসিয়ে দিয়েছি। আর এখন সেটি বড় একটা ইস্যু হয়ে গেছে, পরের বারে এই ভুল করিস না। ঠিক আছে। আচ্ছা, এসব হচ্ছে কি? তুই কাল রাতে না এলে আমি মনে হয় মরেই যেতাম, গলা পুরো শুকিয়ে কাঠ হয়ে গেছিল। আর আমি মরতে মরতে বেজেছি, হাতে পাচ্ছিলাম না। লোকটার জন্য মায়া হচ্ছে, এইভাবে একটা নিরীহ ব্যক্তিকে হত্যা করা উচিত হয়নি তোর। কি করব? এখন দোষী ব্যক্তিকে খুঁজে খুন করতে করতে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে যেত। এইবার থেকে আর নিরীহ মানুষ হত্যা করিস না। রাতে যারা ছিনতাই করে বা রাস্তার পাশে মেয়েদের ইপটিজিং করে, তাদের খুঁজে খুঁজে হত্যা করিস। অন্তত মনকে বোঝাতে পারবো কাউকে শাস্তি দিয়েছি, অন্যায় করিনি। কিন্তু এইভাবে কতদিন? বুঝতেছি না, দেখি রহস্য তো একটা আছেই। আজকের মিটিংটা শেষ করি ভক্তদের সাথে, এরপর না হয় এই ব্যাপারে ঘেটে দেখব। ঠিক আছে, এখন কি করবি? তুই সারা রাত ঘুমাসনি, যা একটু ঘুমিয়ে নে, আর আমাকে খাতাটা দে, গালকাটা কবরস্থান বইটা লিখে শেষ করি। নিলয় সেই খাতাটা বের করে দেয়, যেটা রিয়াজ গালকাটা কবরস্থান এলাকায় লিখতে ছিল। রিয়াজ খাতাটা নিয়ে শুরু করে আবার লেখালেখি, ঠিক সেখান থেকে যেখান থেকে কলম বন্ধ করেছিল। অন্যদিকে নিলয় গিয়ে গোপন দরজার ওপাশে চলে যায়। রিয়াজ খাতার দিকে এক মনে তাকিয়ে লিখেই যাচ্ছে। দুপুর 2টো। রিয়াজ বসা থেকে ওঠে, বাহিরে এসে দেখে রিয়াজের বাবা কয়েকজন লোকের সাথে কথা বলছে। রিয়াজ হেঁটে হেঁটে সেখানে যেতেই সবাই দাঁড়িয়ে যায়। রিয়াজের বাবা বলে, এনারা তোর বডিগার্ড, তোর যাতে কোনো সমস্যা না হয় তাই এরা তোকে সেফটি দেবে। ওদের বেতনের টাকা দিয়ে দাও, আর বলো বাসায় ঘুমানোর জন্য। আমার সাথে কোনো বডিগার্ড যাবে না, আমি একাই যাচ্ছি, সাথে তুমি যাবে। টেবিলে খাবার রেডি করতে বলো, খেয়ে বের হবো। রিয়াজের বাবা কিছুই বলে না, যে কাজ সে কথা, খাবারের আয়োজন করে। রিয়াজ ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে রওনা করে বইমেলার উদ্দেশ্যে। কালো গাড়িটা নিয়ে রিয়াজ আর রিয়াজের বাবা রওনা দেয়। রিয়াজ ফেসবুকে লগ ইন করে দেখে গতকালকের পোস্টে 231 মিলিয়ন লাইক। রিয়াজ কিছুটা সফলতা পেয়েছে ঠিকই, কিন্তু একটা নরক যন্ত্রণায় ফেসে গেছে। যাই হোক, তার উদ্দেশ্য আজকে অ্যানাউন্সমেন্ট শেষ করে যা সিদ্ধান্ত নেবার নিবে। কিছুক্ষণ পর রিয়াজের গাড়ি বইমেলায় প্রবেশ করে। হাজার হাজার মানুষ গাড়ির বাহির থেকে জানালার কাঁচ ধরে রিয়াজকে দেখার চেষ্টা চালায়। ড্রাইভার কোনোভাবে গাড়ি টেনে স্টেজের পেছনে চলে যায়। এদিকে প্যান্ডেলে থাকা মাইকে ভলেন্টিয়াররা সবাইকে শান্ত হতে বলে, কিন্তু সবার মুখে এক তালে শোনা যাচ্ছে, রিয়াজ রাজ, রিয়াজ রাজ, রিয়াজ রাজ। রিয়াজ স্টেজে ওঠা মাত্রই একটা বড়সড় চিৎকার আসে সবার থেকে। রিয়াজ কাউকে কিছু না বলেই সোজা মাইক হাতে নেয়। এরপর মাইকে হ্যালো বলতেই সবাই জায়গার উপর সাইলেন্ট হয়ে যায়। রিয়াজ দর্শকদের উদ্দেশ্যে বলতে শুরু করে, গলাকাটা কবরস্থান। কথাটা শুনেই প্রতিটি মানুষের চোখে মুখে একটা ইন্টারেস্টিং ছাপ দেখা দেয়। রিয়াজ আবার বলা শুরু করে, হ্যাঁ, নামটা অনেক ভয়ানক, আর এই নামের উপর অনেক রহস্য লুকায়িত আছে। গত 5 বছর আমি কোথায় ছিলাম, কি করেছি, কোন পরিস্থিতিতে সামলে এসে নিজেকে অর্ধেক অভিশপ্ত আর অর্ধেক সাকসেস বানিয়েছি, তা নিয়ে বইটা গলাকাটা কবরস্থান। কয়েকদিনের মধ্যেই বইটা প্রকাশ করে দেব। এই বইয়ে এখন অনেক শব্দ যোগ করা বাকি আছে। আশা করি সবার মনে থাকা সকল প্রশ্নের উত্তর আপনারা বইয়ে পেয়ে যাবেন। ধন্যবাদ।
কথাটা বলে রিয়াজ মাইক ছেড়ে দেয়। দর্শকরা কনফিউজড হয়ে আবারও চিৎকার চেঁচামেচি করে প্রশ্নের সমুদ্র বানিয়ে দিচ্ছে। রিয়াজ মাইক রেখে মাথা ঘুরিয়ে যখনই স্টেজ থেকে নামবে, ঠিক তখনই রিয়াজ জায়গার উপর দাঁড়িয়ে যায়। ভয়ের চোখে রিয়াজ দর্শকদের ভিড়ের দিকে তাকায় আবার। রিয়াজ অবাক হয়ে যায়। মাত্রই রিয়াজ তাজকিয়াকে দেখেছে, হুট করে কোথায় গায়েব হয়ে গেল। চোখে মুখে ঘামের রেশ পড়ে যায় রিয়াজের। কিন্তু এখানের পরিস্থিতি স্বাভাবিক নয়। রিয়াজ তাড়াহুড়ো করে গাড়িতে উঠে যায়। দর্শকদের চেঁচামেচি মাত্রাধিক। রিয়াজ কোনোভাবে কারের ভেতর থেকে বাহিরে দেখার চেষ্টা চালাচ্ছে। ড্রাইভার বেশি গতিতেও গাড়ি এগিয়ে নিতে পারে না। এদিকে রিয়াজও বাহিরে স্পষ্ট কিছু দেখে না, কারণ দর্শকরা জানালার কাচের ওপাশ থেকে রিয়াজকে ডেকে যাচ্ছে। প্রচুর চিন্তায় পড়ে যায় রিয়াজ। আর কোনো উপায় না পেয়ে রিয়াজ সিটে শান্ত হয়ে বসে পড়ে। রিয়াজের বাবা কিছুটা আঁচ করে। উনি কিছুক্ষণ রিয়াজকে ফলো করে যান। এদিকে ড্রাইভার বহু কষ্টে ভিড় থেকে গাড়ি রোডে নিয়ে আসে। এরপর জোরে গাড়ি চালিয়ে অনেক দূর চলে যায়। রিয়াজ ডিপ্রেশনে চলে যাচ্ছে। এইটা রিয়াজের বাবার নজরে বারবারই ধাক্কা খাচ্ছে। কিছুক্ষণ নিরাপত্তা শেষ করে রিয়াজের বাবা রিয়াজকে উদ্দেশ্য করে, কী রে রিয়াজ, মনে হচ্ছে কোনো ব্যাপার নিয়ে দুশ্চিন্তা করছিস। রিয়াজের কোনো জবাব আসে না। রিয়াজের বাবা খেয়াল করে দেখে রিয়াজ এতই ভাবনায় আছে যে হয়তো আশেপাশের শব্দটাও রিয়াজ শুনছে না। রিয়াজের বাবা এইবার একটু জোর গলায় বলে। এই রিয়াজ, শুনছিস আমাকে? সাথে সাথে রিয়াজের ঘোর ভাঙে আর হতভম্ব হয়ে উত্তর দেয়। জি হ্যাঁ বাবা, বলো। রিয়াজের বাবা এইবার নিশ্চিত হয় রিয়াজ বড়সড় কোনো ডিপ্রেশনে আছে। উনি আবার বললেন, এত কি নিয়ে ভাবছিস যে আমার কোনো কথাই শুনতে পাচ্ছিস না? কে বলো শুনতে পারছি না? এই যে শুনছি। এর আগেও ডেকেছি, তুই কোনো চিন্তায় মুগ্ধ ছিলি। কি হয়েছে আব্বুকে বল। না বাবা, তেমন কিছু না। তেমনটা কি, সেটাই শুনতে চাচ্ছি। শুনে কিছুই করতে পারবে না। চারদিকে থেকে আমাকে রহস্য ঘিরে ধরেছে। অনেকগুলো প্রশ্ন জমে গেছে আবার। কিসের রহস্য আর কিসের প্রশ্ন? তার আগে বলো, তুমি কি আমার বই পড়েছো? হ্যাঁ, সবগুলোই। কেমন লিখি আমি? অনেক অসাধারণ। তোর লেখায় জাদু আছে, কল্পনায় হারিয়ে যাবে যে কেউ। এমনি এমনি তো আর ফেমাস হোস নাই, ধরতে গেলে আমি নিজেও তোর লেখার বড় ভক্ত। তার মানে তুমি আমার কাছে দুইটা পরিচয় আছো। বুঝলাম না। সহজ তো। প্রথম পরিচয়ে তুমি আমার জন্মদাতা পিতা, আর দ্বিতীয় পরিচয়ে তুমি আমার ভক্ত। রিয়াজের বাবা কথাটা শুনে হা হা করে হাসতে থাকে। এরপর উনি বললেন,